বন্ধুরা, ভোলে বাবা পার করেকা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য ঝিলের চিকিৎসা করছে। ঝিল তখন সাক্ষ্যকে বলে, আমার প্রতি আপনার এত কিসের দরদ? হ্যাঁ, সাক্ষ্য বলে, তোমার প্রতি আমার দরদ নয়, দরদ তোমার অসুস্থতার প্রতি। ঝিল বলে, ওই একই হলো। সাক্ষ্য বলে, না, এক হলো না। তোমার জায়গায় যদি কোনো শত্রু থাকতো আমি তারও চিকিৎসা করতাম। আমি সেটাই করি। আমার কোনো শত্রু যদি অসুস্থ হয় আমি খুব ভালো করে তাদের চিকিৎসা করি। সে সময়ে আমি এটা মনে রাখি না কে আমার শত্রু আর কে আমার বন্ধু। অন্যদিকে দেখানো হয় সুবলা ঝিলের জন্য ফল কেটে আনছে। এদিকে সাক্ষ্য তার ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করেছে, যেটা দেখে ঝিল খুব ভয় পেয়ে যায়। ঝিল বলে, ইঞ্জেকশন? আপনি কি এখন আমাকে ইঞ্জেকশন দেবেন নাকি? না না, আমি ইঞ্জেকশন দেব না, আমি ইঞ্জেকশনে খুব ভয় পাই। সাক্ষ্য বলে, এমনিতে তো মাস্তানি করো, আর এখন এই সামান্য ইঞ্জেকশনে ভয়? ঝিল বলে, দেখুন, আমি আমার ঘরে চলে যাচ্ছি, আমি ইঞ্জেকশন দেব না। তখনই সুবলা আসে। সুবলা এসে ঝিলকে বলে, আহা ঝিল, এমনটা কেন করছো? দাদাবাবু যখন তোমায় ইঞ্জেকশন দিতে চাইছেন নিশ্চয়ই তোমার ভালোর কথা ভেবেই দিতে চাইছে, তাকে বাধা দিও না। ঝিল বলে, না সুবলাদি, আমি খুব ভয় পাই। সুবলা তখন ঝিলকে ধরে বসে, আর সাক্ষ্য ঝিলের হাত টেনে ধরে। ইঞ্জেকশন প্রেস করতেই যাবে, তখনই ঝিল চিৎকার করে বলতে থাকে, না না না, আমাকে ইঞ্জেকশন দেবেন না। এরই মাঝে সাক্ষ্যর ইঞ্জেকশন দেওয়া হয়ে যায়। ঝিল তখনও না না করেই যাচ্ছে। সাক্ষ্য বলে, ইডিয়েট একটা। কথাটা শুনে ঝিল সাক্ষ্যর দিকে তাকায়। ঝিল বলে, হ্যাঁ? সাক্ষ্য বলে, বলছি তুমি ইডিয়েট, আমার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। ঝিল তখন নিজের হাত দেখতে থাকে। ঝিল বলে, কি ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে? কি করে? আমি তো কিছুই টের পাইনি। সাক্ষ্য বলে, একজন ভালো ডক্টর যখন ইঞ্জেকশন দেন তখন রোগীরা টের পায় না। ঝিলের মুখের সব কথা হারিয়ে যায়। সুবলা ঝিলকে বলে, এই নাও তো, এবার ফলটুকু খেয়ে নাও। ঝিল বলে, না, আমি ফল খাবো না, এগুলো নিয়ে যাও। সাক্ষ্য বলে, এখন তোমাকে এই ফল খেতেই হবে, এইটা তুমি এখন না করতে পারবে না। সুবলা তখন নিজের হাতে ঝিলকে ফল খাইয়ে দেয়। এরপরে ঝিল সুবলাকে বলে, সুবলাদি, চলো তোমার ঘরে চলো। সুবলা বলে, তুমি এখন আবার আমার ঘরে যাবে? সাক্ষ্য বলে, না, ও আজ এখানেই থাকবে। ঝিল বলে, হ্যাঁ, আমি এখানে কি করে থাকবো? সাক্ষ্য বলে, তুমি এখানেই থাকবে, প্রয়োজন পড়লে আমি গিয়ে সোফায় থাকবো। ঝিল বলে, না, সেটা হয় না, এটা আপনার ঘর, আপনার বিছানা, আপনি কিনা সোফায় শোবেন? প্রয়োজন পড়লে আমি সোফায় যাচ্ছি। সাক্ষ্য বলে, তোমাকে এত মাতব্বরি করতে কে বলেছে? হ্যাঁ, দেখো, তোমার শরীর ঠিক নেই, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, একটু পরে হয়তো তোমার ঘুম চলে আসবে, তাই তুমি এখন রেস্ট নেবে। সুবলা তখন সাক্ষ্যকে বলে, দাদাবাবু, আমারও বড্ড ঘুম পাচ্ছে। কি বলো তো, সকালবেলা আবার উঠতে হবে তো, বাড়ির কত কাজ আছে, তাই আমি এবার নিজের ঘরে যেতে চাই। সাক্ষ্য বলে, ঠিক আছে, যাও, তুমি তোমার ঘরে যাও। সুবলা ওখান থেকে চলে যায়। সাক্ষ্য ঘরের দরজা বন্ধ করে দেয়। ঝিল অবাক হয়ে সাক্ষ্যর কাণ্ড দেখছে। সাক্ষ্য সোফার ওপরে থাকা কোলবালিশ নিয়ে আসে। বিছানার মাঝখানে কোলবালিশ রেখে সাক্ষ্য ঝিলকে বলে, এইটা তোমার আমার দুজনের মাঝখানকার বর্ডার, তুমি ওই দিকটাই ঘুমাবে আর আমি এই দিকটাই, তাহলে তার কোনো সমস্যা নেই নাকি? ঝিল আর কোনোই কথা বলে না। সাক্ষ্য ঘরের আলো বন্ধ করে শুয়ে পড়ে। একদিকে ঝিলের এই সব কিছুতে বড্ড কান্না পাচ্ছে। ঝিল মনে মনে ভাবে, কি হয়েছে আমার? আমার এত কান্না কেন পাচ্ছে? কেন কাঁদছি আমি? এদিকে সাক্ষ্য বারবার করে ঝিলের কথাই ভেবে যাচ্ছে। ঝিল এতটা অসুস্থ, প্রেশার একেবারেই ব্লাড প্রেশারও ভীষণ কম, মনে হচ্ছে রক্ত স্বল্পতা। হঠাৎ করে এই মেয়েটার এমন প্রবলেম দেখা দিচ্ছে কেন? মেয়েটা না খেয়েছিল সেজন্য, নাকি ওর ভেতরে অন্য কোনো বড় রোগ বাচ্চা বেঁধেছে? কালকে ঝিলের ব্লাড টেস্ট করাতে হবে, দেখতে হবে ওর আর কোনো সমস্যা আছে কি না। মেয়েটার খুব ভালো করে সেবা যত্ন করতে হবে, অন্তত 1 মাস ওকে যত্নে রাখতে হবে, ওর খাবার দাবারের দিকে নজর রাখতে হবে, নইলে কখন কোন কেলেঙ্কারি ঘটবে। অবশ্য কেলেঙ্কারির আর কী বা বাকি আছে? মেয়েটা এতটা অসুস্থ, ঠিকঠাক করে দাঁড়াতেও পারছে না। এরপর দেখানো হয় ঝিল ঘুমিয়ে পড়েছে। ইঞ্জেকশন দিয়েছে তো, তাই একটু তাড়াতাড়ি ঝিলের ঘুম এসে গেছে। অন্যদিকে সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে আছে। সাক্ষ্য মনে মনে ভাবে, তখন প্রেশারটা একেবারেই ছিল, আর পালস রেটও খুবই আস্তে আস্তে চলছিল। আমি কি আরও একবার ঝিলকে টেস্ট করব, দেখব ওর এখন পালস রেট ঠিক চলছে কি না? না বাবা, আবার এই নিয়ে কোন সিনক্রেট করবে?
অসভ্যতার চরম পর্যায়ে গেছে ও। অসভ্য বললেও অসভ্যদের সম্মান নষ্ট করা হবে, তার চাইতে অধম, একেবারে অসভ্য একটা মেয়ে। সাক্ষ্য নানান কথা ভাবে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণও করতে পারে না। সাক্ষ্য ঝিলের কপালে হাত দেয়, তার গায়ে জ্বর আছে কিনা বুঝতে চেষ্টা করে। ঘুমের ঘরে ঝিল ভাবে হয়তোবা তার বাবা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঝিল বলে, বাবা, বাবা তুমি আমার পাশে থাকো না বাবা। বাবা কতদিন তোমাকে দেখি না, তুমি মায়ের সাথে কেন এমন করো? ঝিল ঘুমের ঘরে এই কথাগুলো বলছিল। সাক্ষ্য মনে মনে ভাবে, না না, এখন আর ওকে চেক করা যাবে না। এখন চেক করতে গেলেই আমাকে ওর বাবা ভাবছে। সাক্ষ্য নিজের হাতে সরিয়ে নিতে চাইলেই ঝিল সাক্ষ্যর হাতে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সাক্ষ্য নিজের হাতে ছাড়িয়ে নেয়। ঝিল বলে, বাবা, বাবা আমায় একটু জল দাও না। সাক্ষ্য কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ করেই ঝিলের ঘুম ভেঙে যায়। সাক্ষ্যকে দেখে ঝিল অবাক হয়ে যায়। ঝিল বলে, এ কি, আপনি আপনি এখানে কি করছেন? সাক্ষ্য বলে, এটা তো আমার ঘর, আমার বিছানা, আর তুমি আমায় বলছো আমি কি করছি? ঝিল বলে, ও এটা আপনার ঘর, তো আমি এখন এখানে কি করছি? আসলে ঝিলের অসুস্থতার ঘোর কিছুটা কেটে গেছে, তাই ঝিল নিজের হুঁশে ফিরে এসেছে। সাক্ষ্য ঝিলকে বলে, তুমি খুব অসুস্থ ছিলে, তাই আমি তোমাকে এই ঘরে নিয়ে এসেছি, তাই বেশি প্যানিক করার কোনো প্রয়োজন নেই। ঝিল বলে, আপনি আমায় এখানে এনেছেন ঠিক আছে, তাই বলে বিছানায় শুইয়ে দিলেন? আমাকে তো সোফাতেও শোয়াতে পারতেন। সাক্ষ্য বলে, আমি যেটা ভালো মনে করেছি সেটা করেছি। আর তাছাড়াও আমাদের মাঝখানে একটা কোল বালিশ ছিল, যেটা তুমি কিছু সময় আগে লাথি মেরে ফেলে দিয়েছ। ঝিল বলে, কোল বালিশ? সাক্ষ্য বলে, ওই দেখো। এরপরে ঝিল তাকিয়ে দেখে মেঝেতে কোল বালিশ পড়ে আছে। ঝিল বলে, আমি এমন কাজ করতেই পারি না। সাক্ষ্য বলে, হয়েছে হয়েছে, এখন আর আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, তুমি ঘুমিয়ে পড়ো, এমনিতেই তোমার শরীরটা অসুস্থ। ঝিল বলে, কি হয়েছে আমার? আমার কি বাড়াবাড়ি কিছু হয়েছে? সাক্ষ্য বলে, হ্যাঁ, খুব কাছাকাছি চলে এসেছ। ঝিল বলে, কিসের কাছাকাছি এসেছি? সাক্ষ্য বলে, ঘাটের। ঝিল বলে, মানে? সাক্ষ্য বলে, না মানে বুঝতে পারছো না, ঘাটে যাওয়ার সময় কাছাকাছি চলে এসেছে। ঝিল বলে, তার মানে কি আমি বাঁচব না, আমি মরে যাব? সাক্ষ্য বলে, সেটা ঠিক বলতে পারছি না, তবে হ্যাঁ, তুমি এখন যে অবস্থায় গেছো সেখান থেকে যদি না ফিরে আসতে পারো, মানে ঠিকঠাক নিজের না কেয়ার নাও, তবে তোমাকে ঘাটে যেতেই হবে। ঝিল খুব ভয় পেয়ে যায়। সাক্ষ্য ঝিলকে বলে, কাল তোমার নার্সিংহোমে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বেড রেস্টে থাকবে। ঝিল বলে, ইস, বললেই হলো নাকি? আপনার হয়তো মনে নেই, আমার মনে আছে, মা তো এসেছিল অষ্টমঙ্গলার দাওয়াত দিতে। আপনি হয়তো যাবেন না, কিন্তু আমি যাব। সাক্ষ্য বলে, কেন? তোমাকে অসুস্থ শরীরে কেন যেতে হবে? ঝিল বলে, আমাকে যেতেই হবে, তাছাড়া কাল আমার প্রোগ্রাম আছে। সাক্ষ্য বলে, সেই তো, আবার যেতে যেতে রাস্তায় যদি অজ্ঞান হয়ে যাও, যদি মাথা ঘুরে পড়ে যাও, তখন আবার আমাকেই সবাই দোষারোপ করবে। ঝিল বলে, হয়েছে হয়েছে, আপনার তো শুধুই একটাই চিন্তা, তাই না? ঠিক আছে, আমি আর কখনোই আপনাকে দোষারোপ করব না, কোনো দোষ দেব না, হয়েছে তো? সাক্ষ্য বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, এই অসুস্থ শরীরে তোমাকে কেন অষ্টমঙ্গলায় যেতে হবে? ঝিল বলে, মা তো আপনাকেও ইনভাইট করেছে, আপনি হয়তো যাবেন না, কিন্তু মা তো আপনাকে ভেবে ভালো মন্দ রান্না করবে, আর আমি সেই রান্না মিস করতে চাই না। সাক্ষ্য বলে, কেন, এই বাড়িতে কি তুমি খেতে পাও না নাকি? ঝিল বলে, হ্যাঁ সেই তো, এই বাড়িতে তো সবাই আমার জন্য পঞ্চব্যঞ্জন দিয়ে থালা সাজিয়ে আমাকে ডাকছে, তাই না? দেখুন, আমি বাড়িতেই যাব, মায়ের হাতের রান্না খাবো। আর তাছাড়াও কতদিন ভালো করে মায়ের হাতের রান্না খায় না বলুন তো? সাক্ষ্য বলে, তো ঠিকঠাক করে এই বাড়িতে খাও না কেন? ঝিল বলে, কি খাবো? সে তো সকালবেলা উঠে আমাকে নার্সিংহোমে যেতে হয়, সকালবেলা আপনারা যে খাবারগুলো খান সেগুলো তো আমি খেতে পারি না। তখনই সাক্ষর মনে পড়ে যায়, ঝিলের তো আবার 3 বেলায় ভাত খাওয়ার অভ্যেস। এরপরেই সাক্ষ্য ঝিলকে বলে, আমি সুবলাকে সবটা বুঝিয়ে দিয়েছি, কাল থেকে সুবলা তোমার জন্য আমার কথা অনুযায়ী, আমার ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেবে, সেগুলো খেয়ে নেবে। ঝিল বলে, না বাবা, আপনার এত সব কিছু করার কোনো প্রয়োজন নেই, আপনি আমার কথা ভেবে এত কিছু করছেন, সবাই আবার ভাববে আমি আপনাকে বলে বলে এইসব কিছু করাচ্ছি। সাক্ষ্য বলে, তোমার অত কিছু চিন্তা করতে হবে না, কাল তুমি নার্সিংহোমে যাবে না, ব্যাস। ঝিল বলে, তা না হয় যাব না, কিন্তু আমাকে তো অ্যাপ্লিকেশন করতে হবে। সাক্ষ্য বলে, দেখো, অফিসিয়ালি এইসব নিয়মকানুন নিয়ে আমাকে অত শোনাতে এসো না। ঝিল বলে, তারপরও আমাকে তো ইনফর্ম করতে হবে, আপনার কথাতে তো আর নার্সিংহোমে না গেলে হবে না।
তখনই সাক্ষ্য বলে, কেন? আমি কি নার্সিংহোমের কেউ না? আমি তো ডিরেক্টর। ঝিল বলে, সে আপনি যতই ডিরেক্টর হন না কেন, আপনি তো আর আমাকে চাকরি দেননি, তাই আমাকে তো ওদেরকে জানাতেই হবে। সাক্ষ্য বলে, সে না হয় কাল দেখা যাবে, এখন শুয়ে পড়ো। ঝিল আবারও বিছানার উপরে বসে, সাক্ষ্য মাঝখানে কোলবালিশ দেয়। ঘরের আলো বন্ধ করতেই ঝিল বলে, আবার সে অন্ধকার? সাক্ষ্য বলে, কেন? তুমি কি অন্ধকারে ভয় পাও নাকি? ঝিল বলে, না, ঠিক ভয় পাই না, তবে অস্বস্তি হয়। যতই হোক অন্য একজন লোকের সাথে একই বিছানায় অন্ধকার ঘরে ঘুমানো। সাক্ষ্য বলে, অন্য লোক? ঝিল বলে, বারে, আপনি তো অন্য লোকই। আপনি কে হন আমার? আপনার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে নাকি? সাক্ষ্য তখন ঝিলের কথাটা বুঝতে পারে। সাক্ষ্য ঝিলকে বলে, এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই, তাই চুপটি করে ঘুমিয়ে পড়ো। এ বলে সাক্ষ্য তার জায়গায় শুয়ে পড়ে। ঝিলও তার জায়গায় শুয়ে পড়ে। কিন্তু দুজনের মনে চলছে অস্থিরতা। দুজনে একে অপরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করতে পারছে না। নিজেরাই বুঝে উঠতে পারছে না তাদের একে অপরের প্রতি ভালোবাসা। বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেকা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেকা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।